একটু একা হয়ে বসুন, ভলিউমটা কম করে নিন। এই কথাটা কাউকে বলার নয়, শুধু আপনার আর আমার মাঝে। মন খুলে আজ সব কথা বলবো, যা দিনের পর দিন বুকের ভেতরে লুকিয়ে রেখেছি, গুমড়ে মরেছি, আজ সব উগড়ে দেব। আমার নাম শ্রেয়া, আমার বাড়ি মুর্শিদাবাদে। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলাম, বড় হয়েও সেই একই রকম। পড়াশোনায় ভালো ছিলাম, রূপেও মন্দ ছিলাম না, কিন্তু জীবনের বাঁকে এমন এক কঠিন সত্যি লুকিয়েছিল যা হয়তো গল্পের পাতাতে মানায়, বাস্তবে নয়। কিন্তু এটা আমার বাস্তব, আমার একদম বাস্তব। আমার বিয়ে হয়েছিল ৮ বছর আগে। স্বামী অমিত। সে কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরেই থাকে। মাসে একবার বা ২ মাসে একবার আসে, তাও ২-১ দিনের জন্য। নতুন বউ হয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে। সব অচেনা, অজানা। প্রথম প্রথম খুব মন খারাপ লাগত। শূন্য বাড়িতে একা একা দিন কাটানো খুব কঠিন। শ্বশুর শাশুড়ি ভালো মানুষ, কিন্তু তাদেরও তো নিজেদের জীবন আছে, জগৎ আছে। সারাদিন ঘরদোরের কাজ, সংসারের দায়িত্ব সামলে যখন একটু অবসর পেতাম, তখন কেবলই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। অমিতের অভাবটা দিনে দিনে যেন আরও প্রকট হচ্ছিল। আমাদের যৌথ পরিবার, শ্বশুর শাশুড়ি, ২ দেবর আর তাদের পরিবার, কিন্তু বেশিরভাগই তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকত। ছোট দেবর শুভ, সে তখন কলেজে পড়ত। সারাদিন বাড়িতেই থাকত, পড়াশোনা বা বন্ধুদের সাথে আড্ডা। প্রথম প্রথম শুভ খুব শাই ছিল, আমার সাথে কথা বলতেও ইতস্তত করত। আমিও নিজের মনেই থাকতাম। ধীরে ধীরে শুভর সাথে আমার একটা অদ্ভুত বন্ডিং তৈরি হতে শুরু করল। অমিতের অনুপস্থিতি, আমার একাকিত্ব আর শুভর নিষ্পাপ সঙ্গ, এই তিনের মিশেলে কখন যে একটা অন্যরকম সুর বাজতে শুরু করল, আমরা কেউই টের পাইনি। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, শুভ এসে জানলার ধারে দাঁড়িয়ে বই পড়ত। টুকটাক কথা হতো, বৌদি কি করছ, বৌদি আজ কি রান্না হচ্ছে, এইসব সাধারণ কথাবার্তা। ওর চোখ দুটো ছিল খুব শান্ত, গভীর। কথার ফাঁকে মাঝে মাঝেই আমার দিকে এমনভাবে তাকাতো যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আমিও ওর চোখে চোখ রেখে লজ্জায় লাল হয়ে যেতাম। একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর মোচড় দিয়ে উঠত। কখনো কখনো ওকে জিজ্ঞেস করতাম, কী রে, কিছু বলবি? ও বলতো, না বৌদি, এমনি। কিন্তু ওর মুখ চোখ বলতো অন্য কথা। দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছিল। অমিতের ফোন আসতো, কাজের কথা, বাড়ির কথা। ও বলতো, নিজের খেয়াল রেখো। আমি বলতাম, তুমি কেমন আছো? ব্যাস, এইটুকুই। ভালোবাসার গভীরতা হয়তো ছিল, কিন্তু সেই গভীরতাটাকে ছুঁয়ে দেখার সুযোগ পেতাম না। আমি তো একজন রক্তমাংসের মানুষ, আমারও তো আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাগুলো দিনের পর দিন অবদমিত হতে হতে কেমন যেন দমবন্ধ লাগত। শুভর কলেজ ছুটি থাকলে সারাদিন বাড়িতেই থাকত। আমি যখন ছাদে কাপড় মেলতে যেতাম, দেখতাম ও নিচে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই মুচকি হাসত। আমি কিছু বলতাম না, শুধু ভাবতাম এই হাসির মানে কি। কখনো কখনো ছাদে আমিও ওর সাথে গিয়ে দাঁড়াতাম। আলসেমির গল্প, ভবিষ্যৎ জীবনের স্বপ্ন, এসব নিয়ে কথা হতো। ও যখন আমার পাশে এসে দাঁড়াতো, ওর শরীরের উষ্ণতা আমার শরীর ছুঁয়ে যেত। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার সারা শরীর দিয়ে বয়ে যেত। আমি জানতাম এটা ভুল, একদম ভুল, কিন্তু মন তো মানতে চাইতো না। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে ধীরে ধীরে ওর দিকে আরও টেনে নিয়ে যাচ্ছিল। আমি যখন সিঁড়ি দিয়ে নামতাম বা উঠতাম, মাঝে মাঝে দেখতাম শুভ সিঁড়ির নিচে বা উপরে দাঁড়িয়ে আছে। আমাদের চোখাচোখি হতো। আমি দ্রুত চোখ সরিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতরটা ঠিপ ঠিপ করত। একদিন আমি রান্নাঘর থেকে বেরোচ্ছিলাম, আমার হাতে গরম ভাতের হাঁড়ি ছিল। হঠাৎ শুভ কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ালো। আমি সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিলাম। ও তৎক্ষণাৎ আমার হাত ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমি চমকে উঠলাম, সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ও আমার দিকে তাকিয়েছিল গভীর দৃষ্টিতে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, সাবধানে চলবি না। ও কিছু বলল না, শুধু হাসল। তারপর আস্তে করে আমার হাতটা ছেড়ে দিল। সেই স্পর্শ অনেকক্ষণ আমার হাতে লেগেই ছিল। মনে হচ্ছিল ও যেন আমার হাতের তালুতে এক অন্য জগতের রাস্তা এঁকে দিয়ে গেছে। আমার নিজের আকর্ষণীয় শারীরিক গড়ন নিয়ে আমি সচেতন ছিলাম। আজ একটা হালকা সবুজ সুতির শাড়ি পরেছি, যা আমার শরীরের বাঁকগুলো বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে।
আঁচলটা বারবার আলগা হয়ে কাঁধ থেকে নেমে যাচ্ছে, আর শুভর দৃষ্টি যেন বারবার সেই দিকেই আটকে যাচ্ছে। আমি নিজেই যখন আয়নার সামনে দাঁড়াই, দেখি আমার চোখ দুটোতে কেমন যেন একটা অস্থিরতা, একটা অজানা তৃষ্ণা খেলা করছে। আমার লম্বা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে, আর কানের পাশে কয়েক কোছা চুল নেমে এসেছে মুখের ওপর। এই সরল সাজেই শুভর চোখ যেন আটকে যায়। জানি না কেন ওর এই দৃষ্টি আমাকে একই সাথে অস্বস্তি দিত আর অদ্ভুত এক ভালো লাগায় ভরিয়ে দিত। মনে হতো যেন এই বাড়ির মধ্যে কেবল ওই আমাকে এমন করে দেখে, এমন করে বোঝে। এই কথাগুলো হয়তো আপনাদের অদ্ভুত লাগছে, কিন্তু যারা আমার মতো অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন এই অনুভূতিটা কেমন। শুভর কলেজ বন্ধ থাকায় সে বাড়ির নানা কাজে আমাকে সাহায্য করত। কখনো বাজার থেকে সবজি এনে দিত, কখনো ছাদের ট্যাঙ্ক পরিষ্কার করত। এই অজুহাতে ওর সাথে আমার আরও ঘনিষ্ঠতা বাড়ছিল। একদিন দুপুরবেলা বাড়িতে আর কেউ নেই। শ্বশুর শাশুড়ি পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। অমিত বাইরে, শুধু আমি আর শুভ। আমি তখন একটা ফাইল গোছাচ্ছিলাম, কিছু কাগজপত্র দরকার ছিল। শুভ আমার পাশে এসে বসল। আমরা কথা বলছিলাম টুকটাক। হঠাৎ ও আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে গেল। আমি জমে গেলাম, বুকের ভেতরটা ধরফর করছিল। ও ফিসফিস করে বলল, বৌদি, তুমি এত সুন্দর কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি। আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। ওর চোখ দুটোতে তখন এক অন্য শুভকে দেখছিলাম। সেদিনের শুভ আর আগের শুভ এক ছিল না। আমার দিকে ওর তাকিয়ে থাকা, আমার কাছে ওর এই ঘনিষ্ঠতা আমার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছিল। কিন্তু আমি জানতাম এটা চরম ভুল। কিন্তু এই ভুল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার শক্তি আমার ছিল না। সেই দিনটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। সেই নীরবতার মাঝেই একটা অদ্ভুত ইঙ্গিত ছিল। আমি উঠে দাঁড়ালাম। ফাইলটা হাত থেকে পড়ে গেল। শুভ সেটা তুলে দিতে গিয়ে আমার হাত ধরে ফেলল। এবার ওর হাতের স্পর্শ অনেক বেশি দৃঢ়, অনেক বেশি উষ্ণ। আমি ওর চোখে চোখ রাখতে পারছিলাম না। ও আমার হাত ধরে টেনে ওর আরও কাছে নিয়ে এলো। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম। ওর শরীরের গন্ধ, ওর উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। ও আমার কাঁধে হাত রাখল, তারপর ধীরে ধীরে আমার পিঠের ওপর। আমি জানি আমি চিৎকার করে উঠিনি, আমি নিজেকে সরিয়ে নিইনি। এই নীরবতাই ছিল আমার দুর্বলতা, আমার আত্মসমর্পণ। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে শুরু করল। চোখে চোখে কথা হতো, ইঙ্গিতে ইঙ্গিতে সব হয়ে যেত। বাড়িতে যখন কেউ থাকত না, তখন আমরা সুযোগ পেতাম কাছাকাছি আসার। কখনো রান্নাঘরে, কখনো ছাদে, কখনো বা ওর পড়ার ঘরে। এই গোপন অভিসার আমাদের দুজনকেই এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমি নিজের মনকে বোঝাতাম এটা ভুল, এটা পাপ। কিন্তু যখনই শুভ আমার সামনে আসত, আমার সব যুক্তি, সব বিবেক কোথায় যেন হারিয়ে যেত। এক রাতে অমিতের ফোন আসলো। ও বলল ওর আসতে আরও দেরি হবে। ফোনে কথা বলতে বলতে আমার চোখ চলে গেল শুভর ঘরের দিকে। ওর ঘরের আলো জ্বলছে। আমার ভেতরটা কেমন যেন ছটফট করছিল। অমিতের সাথে কথা শেষ হতেই আমি বিছানা থেকে উঠলাম। একটা হালকা নাইটি পরা ছিল আমার। আমি ধীরে ধীরে শুভর ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে আলো আসছিল। আমি কড়া নাড়লাম। ও দরজা খুলতেই আমাকে দেখে চমকে উঠল। আমি বললাম, ঘুম আসছে না। ও কিছু বলল না, শুধু সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্পের মৃদু আলো। ও আমাকে বিছানায় বসতে ইশারা করল।
আমি বসলাম। ও আমার পাশে এসে বসল। সেদিন রাতে আমরা অনেক কথা বললাম, আমার একাকিত্বের কথা, অমিতের অনুপস্থিতির কথা। শুভ আমার হাত ধরেছিল। ওর হাতের স্পর্শে আমি শান্ত হচ্ছিলাম, কিন্তু সেই শান্তিতেও একটা তীব্র অস্থিরতা ছিল। ও আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ছিল গভীর আকুতি। আমি জানি আমি সেই রাতে ওকে বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর মন যেন ওর কাছে আত্মসমর্পণ করেছিল। এই গোপনতা, এই উত্তেজনা, এই ভয় সব মিলিয়ে একটা তীব্র নেশার মতো আমাকে গ্রাস করেছিল। দিনের পর দিন এইভাবেই চলল। আমাদের সম্পর্কটা বাড়ির সবার চোখ এড়িয়ে চলছিল, কিন্তু আমরা দুজনেই জানতাম এটা একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা। যে কোনো মুহূর্তে সব ছারখার হয়ে যেতে পারে। শুভর ভালোবাসা ছিল এক রকমের অধিকার বোধ। ও যেন আমাকে নিজের প্রাপ্য বলেই মনে করত। কখনো কখনো ও এমন কিছু কথা বলতো যা আমাকে ভয় পাইয়ে দিত। বৌদি, যদি সবাই জেনে যায়? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খেত। আমি বলতাম, চুপ কর, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভেতরের ভয়টা বেড়েই চলছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একটা বিশাল জালে আটকে গেছি। এই জালের প্রতিটি সুতো ছিল শুভর আবেগ, ওর আকর্ষণ, আমার একাকিত্ব আর আমার নিজেরই দুর্বলতা। আমি জানি আমি ওকে মানা করতে পারতাম, কিন্তু আমি পারিনি। আমি আসলে হয়তো চাইনি। অমিতের প্রতি আমার ভালোবাসা হয়তো ছিল, কিন্তু শারীরিক আর মানসিক যে অভাবটা আমার জীবনে তৈরি হয়েছিল, শুভ সেটা পূরণ করছিল। আর এটাই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। একদিন বিকেলে বাড়িতে শুভ আর আমি একা ছিলাম। আমি তখন জানলার ধারে বসেছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল। শুভ আমার পাশে এসে দাঁড়াল। ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমার শরীর শিউরে উঠল। ও আমার কানে ফিসফিস করে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না বৌদি। ওর এই কথাটা আমাকে একই সাথে ভয় আর ভালো লাগা এনে দিয়েছিল। আমি জানি ও হয়তো আবেগের বশে বলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন ওর কাছে বাধা পড়ে গেছি। এই সম্পর্কের টানাপোড়েন আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলছিল। একদিকে সমাজের ভয়, অন্যদিকে নিজের বিবেকের দংশন। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলের পথ থেকে বেরিয়ে আসার শক্তি আমার ছিল না। শুভ যখন আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাত বা যখন আলতো করে আমার হাত ধরত, আমার সব প্রতিরোধ ভেঙে যেত। এই লুকানো সম্পর্কটা আমাদের দুজনকেই যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে রেখেছিল। একদিন রাতে শুভর বাবা মা, অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি, হঠাৎ করেই আমাদের সম্পর্কটা আঁচ করতে পারলেন। তাদের চোখে সন্দেহ দেখে আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। শুভ তখন পাশের ঘরে ছিল। শাশুড়িমা আমাকে সরাসরি কিছু বলেননি, কিন্তু তার চোখে ছিল এক রাশ প্রশ্ন, এক রাশ কষ্ট। আমি বুঝলাম সব শেষ। আমার মনে হচ্ছিল পৃথিবীটা যেন দুভাগ হয়ে যাবে। শাশুড়িমা আমাকে ডাকলেন। তিনি আমার হাত ধরে বললেন, শ্রেয়া, তুই যা করছিস তা ঠিক নয়। এই সম্পর্কটা সমাজের চোখে খুব খারাপ। তার কথায় কোনো রাগ ছিল না, ছিল শুধু কষ্ট আর উপদেশ। আমি নীরবে কাঁদছিলাম। আমি জানি শাশুড়িমা আমার কষ্টটা বুঝতেন, অমিতের অনুপস্থিতিটা বুঝতেন, কিন্তু সমাজের নিয়ম, পরিবারের সম্মান, এসব তো আর অস্বীকার করা যায় না। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সেদিন রাতে আমি শুভর কাছে গেলাম। ওর ঘরে ঢুকতেই দেখলাম ও বিছানায় বসে আছে, মুখটা শুকনো। আমি বললাম, সবাই জেনে গেছে। ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখেও ছিল এক রাশ ভয় আর অনুশোচনা। আমি বললাম, এবার কি হবে? ও মাথা নিচু করে রইল। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের পরিণতি কি হতে পারে। পরিবারে ভাঙন, সমাজের গঞ্জনা, সব কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। পরের দিন সকাল থেকেই বাড়িতে একটা থমথমে পরিবেশ। শ্বশুরমশাই সবাইকে ডেকে পাঠালেন। শুভ আর আমি দুজনেই ভয়ে অস্থির। অমিতকে ফোন করে সব জানানো হলো। সেও দ্রুত চলে আসলো।
অমিতের চোখে আমি এক মিশ্র অনুভূতি দেখলাম, অবিশ্বাস, রাগ আর কষ্ট। আমি ওর দিকে তাকাতেও পারছিলাম না, আমার বুক ফেটে যাচ্ছিল। পরিবারের সবাই মিলে বসল। শুভকে তার বাবা কঠিন ভাষায় ভর্ৎসনা করলেন। আমি নীরবে চোখের জল ফেলছিলাম। অমিত আমার পাশে বসেই ছিল, কিন্তু ও কোনো কথা বলেনি। ও যেন এক মূর্তি হয়ে বসেছিল। আমার অপরাধবোধ আমাকে আরও ছোট করে দিচ্ছিল। আমি জানতাম আমার জন্য আজ আমার সংসার, আমার স্বামী, আমার পরিবার সবাই কষ্ট পাচ্ছে। অনেক আলোচনার পর শুভকে বাড়ি থেকে দূরে অন্য শহরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল। সেখানে ওর মামার সাথে থাকবে, পড়াশোনা শেষ করবে। আমার জন্য কী সিদ্ধান্ত হবে সেটা নিয়ে অমিতের সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হলো। আমি ভয় পাচ্ছিলাম, জানতাম এই মুহূর্তে আমার সংসার ভাঙতে পারে। আমার সমস্ত জীবন যেন একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছিল। অমিত আমাকে ওবে ঘরে ডাকল। আমি ভয়ে ভয়ে গেলাম। ও আমার দিকে তাকালো। ওর চোখে রাগ ছিল না, ছিল এক গভীর বিষাদ। ও বলল, শ্রেয়া, তোমার সাথে এটা আমি আশা করিনি। আমি কোনো উত্তর দিতে পারিনি, আমি শুধু কাঁদছিলাম। ও আমার হাত ধরল। ওর স্পর্শে আমি আরও বেশি করে ভেঙে পড়লাম। ও বলল, আমি জানি আমি তোমার পাশে সবসময় থাকতে পারিনি, আমার ভুল ছিল, কিন্তু এর মানে এই নয় যে তুমি এই পথ বেছে নেবে। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি ওর কাছে ক্ষমা চাইলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, যা হয়ে গেছে তা আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আমরা একসাথে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। ওর এই কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন আবার নতুন করে বাঁচার শক্তি পেলাম। অমিত আমাকে ক্ষমা করে দিয়েছিল। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। শুভ চলে যাওয়ার পর আমার জীবনটা আবার আগের মতো হতে শুরু করল, কিন্তু আমার ভেতরে একটা গভীর ক্ষত রয়ে গেল। সেই ক্ষতটা ছিল অনুশোচনা আর অপরাধবোধের। আমি জানতাম আমি যা করেছি তা ঠিক ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমার একাকিত্ব, আমার দুর্বলতা আমাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। এখন আমি আর অমিত সুখে আছি। ও এখন আমার সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করে। আমরা দুজনেই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। জীবনের ভুলগুলো অনেক সময় আমাদের নতুন করে বাঁচতে শেখায়। এই গোপন সম্পর্কটা আমাকে বুঝিয়েছিল আবেগ আর বাস্তবতার সীমারেখা কতটা সূক্ষ্ম, আর সেই সীমারেখা পার হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই সব সময় সংযত থাকতে হয় আর নিজের মনকে বুঝতে হয়। জীবনে চলার পথে অনেক প্রলোভন আসে, কিন্তু কোনটা সঠিক পথ সেটা আমাদের নিজেদেরই বেছে নিতে হয়। আমার গল্পটা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর, কিন্তু এটা আমার জীবনের এক কঠিন সত্য। আমি শুধু চাই আমার মতো ভুল আর কেউ না করুক। জীবন খুব মূল্যবান, সম্পর্কগুলো আরও বেশি। এদের সম্মান করা শিখুন। যদি আমার গল্পটা আপনাদের মনে দাগ কাটে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।